ওপাশ থেকে একটা পুরুষের গলা, গভীর পরিচিত কিন্তু অনেক দিনের পুরনো। গলাটা শুনেই ইলার শরীর জমে গেল। ইলা, আমি শাওন, তোমার ভয়েস কিং। ইলার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। সে নিস্তব্ধ হয়ে গেল, চোখ বড় বড়, শ্বাস আটকে এলো। এই নামটা যে তার জীবনের একটা বড় অংশ ছিল, যার জন্য সে বিয়ে ভেঙেছিল, মায়ের মার খেয়েছিল, রাত জেগে কেঁদেছে, যাকে না দেখেও ভালোবেসেছিল পাগলের মতো। ইলা কাপা গলায় বলল। আপনি আপনি কি করে আমার নাম্বার পেলেন? শাওন ধীরে হেসে বলল। অনেক খোঁজার পর তোমাকে অনেক দিন ধরে খুঁজছি। ইলার চোখে পানি চলে এলো। সে ফিসফিস করে বলল। আপনি আমার ফোন কেন করেছেন? আমি তো এখন আর আপনাকে বিরক্ত করি না। বুঝো না করে কেন ফোন করছি? আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমার জীবন এখন অন্যরকম। আমি এখন বিবাহিত। জানি, শুনেছি তোমার বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি ইলা। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্য। আমি এটা তুমি ছেড়ে যাওয়ার পরে বুঝতে পারি। আমি তোমার বয়েস কিং, আর তুমি আমার শুধু আমার। আমি জানি তুমি আমাকে ফিরাবে না। ইলার বুকটা কেঁপে উঠল। পুরনো স্মৃতিগুলো একসাথে এসে ধাক্কা মারল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল। প্লিজ আর ফোন করবেন না। আমি এখন সুখী আছি। আমার স্বামী আমায় অনেক ভালোবাসে। শাওন চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর ধীরে বলল। আমি এটা বিশ্বাস করি না। আমি জানি তুমি এই বিয়ে নিজের ইচ্ছায় করনি। ইলা ফোন কেটে দিল। ফোনটা হাতে ধরে চুপ করে বসে রইল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। পুরনো ভালোবাসা, পুরনো কষ্ট সব একসাথে ফিরে এলো। কিন্তু তার পাশে শুয়ে থাকা আরিয়ানের শ্বাসের শব্দ শুনে সে নিজেকে সামলে নিল। ইলা ফোনটা সাইলেন্ট করে রেখে আস্তে করে আরিয়ানের পাশে শুয়ে পড়ল। আরিয়ান ঘুমের ঘোরে হাতটা ইলার কোমরে রাখলো। ইলা চোখ বন্ধ করে ফিসফিস করে বলল। আমি আর কাউকে হারাতে চাই না। বাইরে চাঁদের আলো, বাগান নিস্তব্ধ, কিন্তু ইলার মনে নতুন ঝড় উঠেছে। শাওন ফিরে এসেছে, আর নওরিনের ছায়া এখনো রয়ে গেছে। পরের দিন সকাল, সূর্যের আলো বাগানে ছড়িয়ে পড়েছে। ডাইনিং টেবিলে সবাই জড়ো হয়েছে। গরম পরোটা, ডিম ভাজি, আলুর দম, হালুয়া আর চা। নোহা আর নেহা ইলাকে ঘিরে বসে গল্প করছে। আরিয়ান চুপচাপ খাচ্ছে। কালকে নওরিনের কথা এখনো তার মনে ঝড় তুলছে, সেটা থামেনি। মেহেরাব খান চা খেতে খেতে হাসি মুখে কথা বলছেন। হঠাৎ ইলার ফোন বাজলো। স্ক্রিনে সেই আননোন নাম্বার। ইলা চমকে উঠল। সে ফোনটা সাইলেন্ট করে রাখলো, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার বাজলো। একই নাম্বার। ইলা ফোনটা অফ করে রেখে দিল। বৌমা, ফোন বাজছে, ধরো। ইলা হালকা হেসে বলল। না আপু, ভুল নাম্বার হবে, চিনি না আমি। কিন্তু তৃতীয়বার ফোন বাজতেই মেহেরাব খান ভ্রু কুঁচকে বললেন। বৌমা, ফোন কেন ধরছো না? কে ফোন করছে? হয়তো জোরাজুরি কিছু হতে পারে। ইলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আর কিছু না বলে ফোনটা তুলে নিয়ে উঠে দাঁড়ালো। আমি একটু আসছি। বলে সে বাগানের দিকে চলে গেল। ফোনটা কানে দিয়ে ধরল। হ্যালো। ও পাশ থেকে শাওনের গলা শান্ত কিন্তু জোরালো। আমার সাথে দেখা করবে? ইলার পা থেমে গেল। সে চারপাশে তাকে নিশ্চিত হলো কেউ শুনছে না। না, আমি দেখা করবো না। প্লিজ আর ফোন করবেন না আমায়। শাওন হালকা হেসে বলল। এত সহজে ছাড়বো না ইলা। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। শুধু একবার দেখা করো, আমি ক্ষমা চাইবো। তোমার চোখে চোখ রেখে বলবো আমি ভুল করেছি। না, আমার আর এখন কোনো কষ্ট নেই। আর আপনাকে সরি বলতে হবে না। এখন আমি সুখে আছি। প্লিজ আমায় আর বিরক্ত করবেন না। শাওনের গলা একটু কঠিন হয়ে গেল। যদি না করো, তাহলে আমি নিজে তোমার শ্বশুরবাড়ি চলে আসবো। তোমার স্বামীকে বলবো আমি তোমার বয়েস কিং। তোমার অতীত সব খুলে বলবো। ইলার শরীর কেঁপে উঠল। এমনি লিয়ানকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে, এখন যদি আবার শাওন ঝামেলা করে, ইলার শ্বশুর বাড়ির লোক ইলাকে খারাপ ভাববে। ইলা ভয়ে কাপা গলায় বলল। আপনি এটা করবেন না প্লিজ। তাহলে দেখা করো শুধু একবার। কাল বিকেলে আমি তোমাকে লোকেশন পাঠাবো। শুধু ক্ষমা চাইবো। তারপর আর কখনো বিরক্ত করবো না, প্রমিস। ইলা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার মনে হাজার ভয়। যদি শাওন সত্যি আসে, যদি আরিয়ান জানে, তার বাড়ির লোকজন জানে, তাহলে অনেক খারাপ ভাববে, সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, কাল আমি দেখা করবো, কিন্তু শুধুমাত্র একবার। আর তারপর আর কখনো না। থ্যাংক ইউ। কাল দেখা হবে।
লাইন কেটে গেল। ইলা ফোনটা হাতে ধরে বাগানের এক কোণে দাঁড়িয়ে রইল। চোখে পানি। সে কি করবে? শাওনের সাথে দেখা করবে? না করলে সব জেনে ফেলবে আরিয়ান। কিন্তু দূর থেকে আরিয়ান ব্যালকনি থেকে ইলাকে দেখছে। তার মনে অজানা একটা অস্বস্তি। ইলা কার সাথে কথা বলছিল? ইলা কান্না করছে, তার হাত কাঁপছে। ফোনটা হাতে নিয়ে দ্রুত পরীর নাম্বার ডায়াল করলো। গ্রুপ কল করে হালিমাকেও যোগ করলো। কয়েকটা রিং এর পর দুজনেই ধরল। হ্যালো ইরা, কি রে এত সকালে? গ্রামের হাওয়া খেয়ে মিস করছিস নাকি? হ্যাঁ রে, কি হলো? গলা শুনে মনে হচ্ছে কিছু হয়েছে। ইলা গলা কাঁপিয়ে বলল। পড়ি হালিমা, আমি 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 কি করব জানি না। শাওন ফোন করেছে। ওপাশে দুজনই চুপ করে গেল। তারপর পরি চিৎকার করে উঠল। কি? সেই শাওন? তোর ভয়েস কি? কি বললো? কিভাবে নাম্বার পেলো? ইলা চোখ বন্ধ করে সব খুলে বলল। রাতের ফোন, শাওনের কথা, দেখা করা, জেদ আর ব্ল্যাকমেল। ও বললো দেখা না করলে ও নিজে এখানে চলে আসবে আমার শ্বশুর বাড়িতে। আরিয়ানকে সব বলে দেবে। আমি ভয় পেয়ে গিয়েছি, কি করব আমি? পরি আর হালিমা দুজনেই চুপ। তারপর পরি ধীরে বলল। ইলা, তুই কি আরিয়ান ভাইয়ের সাথে খুশি? ইলা চুপ করে রইল, কোনো উত্তর দিল না। ইলা বল না রে, তুই কি শাওনের সাথে দেখা করতে চাস? ইলা আরো চুপ। তার চোখে পানি জমে উঠল। তারপর ফিসফিস করে বলল। না, আমি চাই না। কিন্তু জানিস, কাল নাস্তার টেবিলে নওরিনের নাম শুনে আরিয়ান এত রেগে গেল। ওর চোখে যে রাগ দেখলাম আমি, তাতে আমি শিওর নওরিন আরিয়ানের অতীত ছিল। ও যাকে ভালোবেসেছিল, আর এখন ও ফিরে আসতে চায় হয়তো। এখন কি করব আমি? কি বলছিস এসব নরিনকে? ইলা আবার সব খুলে বলল। কাল সকালে নাফিসা খানের কথা, আরিয়ানের রাগ উঠে চলে যাওয়া। আরিয়ানের চোখে যে কষ্ট দেখলাম, মনে হলো ওর জীবনে কেউ ছিল যে ওকে অনেক আঘাত দিয়েছে, আর এখন সেই মানুষটা ফিরে আসতে চায়। আমি আমি কি করব? তুই কি আরিয়ান ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস? হালিমা ধীরে বলল। ইলা শোন, তুই এখন কি চাস? শাওনের সাথে দেখা করবি, নাকি আরন ভাইয়াকে সব বলে দিবি? হ্যাঁ রে, তুই কি এখনো শাওনকে মানে? ইলা চোখের পানি মুছে বলল। না, আমি শাওনকে আর ভালোবাসি না। ও আমার অতীত। কিন্তু আরিয়ান, ও তো আমার বর্তমান। ওকে হারাতে চাই না। কিন্তু যদি নওরিন ফিরে আসে, যদি আরিয়ানের মনে এখনো। ইলা, তুই আরন ভাইয়াকে বিশ্বাস কর। ভাইয়া তোকে ভালোবাসে। তুই দেখেছিস কিভাবে ও তোর জন্য লড়েছে। হ্যাঁ রে, আর শাওনের ব্ল্যাকমেল তুই চাস না। ও যদি আসে তাহলে আরিয়ান ভাইয়াকে সব বলে দে, ও ম্যানেজ করবে। কিন্তু যদি আরিয়ান জেনে রাগ করে, যদি ভাবে আমি একটা খারাপ মেয়ে, প্রথমে লিয়ান, এখন আবার শাওন। না রে, আরন ভাইয়া তোকে বোঝে। তুই শাওনকে ব্লক করে দে। আর নরেনের কথা তুই আরন ভাইয়াকে জিজ্ঞাসা কর, সব খোলাখুলি হয়ে যা। ইলা চুপ করে রইল। তার মনের ভেতর দুটা ঝড়, একটা পুরনো, একটা নতুন। ঠিক আছে, আমি চেষ্টা করবো। থ্যাঙ্কস তোদের। আমি আছি রে, কিছু হলে ফোন করিস। ফোন কেটে গেল। ইলা বাগানের পাশে দাঁড়িয়ে রইল। তার চোখে পানি, কিন্তু মনে একটা জেদ। সে আরিয়ানকে হারাবে না। টাইম স্পিক। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বাগানে হালকা রোদ পড়ে ফুলগুলোকে আরো উজ্জ্বল করে তুলছে। আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চোখে দূরের ধানের ক্ষেত। ইলা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। হাতে দুটো চায়ের কাপ। একটা আরিয়ানের দিকে এগিয়ে দিয়ে হালকা হেসে বলল। চা খান। আরিয়ান কাপটা নিয়ে মাথা নেড়ে ধন্যবাদ বলল। দুজন চুপ করে চা খেতে লাগলো। বাতাসে হালকা শীতের ছোঁয়া। ইলার মনের ভেতর কথাগুলো ঘুরপাক খাচ্ছে। অবশেষে সে সাহস করে বলল। একটা কথা জিজ্ঞেস করবো? আরিয়ান চায়ের কাপে চুমুক দিয়ে বলল। বলুন। ইলা একটু ইতস্তত করে বলল। নওরিনকে? আরিয়ানের হাতটা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখে হঠাৎ একটা ছায়া পড়ল। সে চায়ের কাপটা নামিয়ে রেখে চুপ করে রইল, কোনো উত্তর দিল না। ইলা আবার বলল। কাল নাম শুনে আপনি এত রেগে কেন গেলেন? আরিয়ান এবার মুখ ফিরিয়ে বাগানের দিকে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে গেছে। সে ধীরে বলল। ওসব পুরোনো কথা জিজ্ঞেস করবেন না। ইলার বুকটা ধক করে উঠল। সে আরো একটু কাছে গিয়ে বলল। কিন্তু আমি জানতে চাই, ও কে আপনার? ছোটবেলার বন্ধু নাকি আরো কিছু? আরিয়ান চুপ। তার চোখে কষ্টের ছায়া, কিন্তু মুখ শক্ত। সে কিছু না বলে শুধু বলল। এলো প্লিজ, এটা নিয়ে কথা বলতে চাই না। ইলার চোখে পানি চলে এলো। সে ফিসফিস করে বলল। আপনি এখনো ওকে ভালোবাসেন, তাই না?
আরিয়ান চমকে ইলার দিকে তাকালো, তার চোখে আগুন জ্বলছে। আরিয়ান একটা চর বসিয়ে দেয় ইলার গালে। কি বলছেন এসব? মাথায় সারাক্ষণ এসব ঘুরে, তাই না? কে বলেছে আপনাকে এসব ফালতু কথা? ইলা গালে হাত দিয়ে চোখ নামিয়ে বলল, আমি আমার উত্তর পেয়ে গেছি। ওর নাম শুনেই আপনার এত রাগ, চুপ করে থাকা। আপনি এখনো ওকে ভালোবাসেন। আর আমার সাথে যা করেছেন না এতদিন, সবটা করুণা। আমার বাবার কথা রাখতে টাইম পাস, তাই না? আমি শুধু আপনার দায়িত্ব ছিলাম, তাই তো? আরিয়ানের চোখ বড় হয়ে গেল। সে তৎক্ষণাৎ ইলার দু গালে হাত দিয়ে ইলার চোখে চোখ রেখে বলল, ইলা, কি বলছেন এসব? না, একদম না, আপনি ভুল বলছেন। কিন্তু ইলা চোখের পানি মুছে আরিয়ানের হাত ছাড়িয়ে নিল। তার গলা কাঁপছে। তাহলে বলুন না কে ও, আর কেন ওর নাম শুনে এত রাগ আপনার? কেন কথা বলতে চান না? কেন তার বাসায় যেতে চান না আপনি? আরিয়ান চুপ করে রইল। তার মুখে কষ্ট। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শব্দ বের হলো না। শেষে ধীরে বলল, ইলা প্লিজ, বিশ্বাস করুন, আমার জীবন এখন শুধু... বলুন, কি বিশ্বাস করবো? বলুন না, চুপ করে থাকবেন না, শুনতে চাই আমি। নাকি আপনি এখনো ওকে? আরিয়ান ইলার চোখে চোখ রেখে বলল, না ইলা, ও আমার অতীত, আর আমি অতীতে ফিরে যেতে চাই না। কিন্তু ইলার মনে সন্দেহটা রয়ে গেল। সে মাথা নিচু করে বলল, ঠিক আছে, আমি আর জিজ্ঞেস করবো না। আপনি যখন বলতে চাচ্ছেন না, আমি আর জোর করবো না। আরিয়ান ইলার দিকে হাত বাড়ালো, কিন্তু ইলা ধীরে সরে গেল। তার মনে একটা চাপা কষ্ট। আরিয়ান এখনো নওরিনকে ভালোবাসে, আর তার সাথে যা হয়েছে সব করুণা, টাইম পাস। ইলা কিছু না বলে ঘরে চলে গেল। আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে রইল, তার মনে পুরনো কষ্ট আর নতুন ভয়। এভাবে আরও একটা রাত পার হয়ে গেল, কিন্তু দুটি মন নিজেদের কষ্ট লুকিয়ে রেখেছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। ইলা ঘরে একা বসে আছে, ফোনটা হাতে। শাওনের কথাগুলো মাথায় ঘুরছে। দেখা না করলে আমি তোমার শ্বশুরবাড়িতে চলে আসবো। ইলার বুকের ভেতরে ভয় আর অসহায়ত্ব মিশে একটা ঝড় উঠেছে। সে আরিয়ানকে বলতে চায় না। বললে আরিয়ান রাগ করবে, হয়তো ভুল বুঝবে। আর নওরিনের কথা মনে পড়লে তার মন আরও ভারী হয়ে ওঠে। এর মাঝে ফোন বাজলো। সেই অজানা নাম্বার। ইলা চোখ বন্ধ করে ধরল। হ্যালো। ইলা, এখনো ভাবছো? কাল বলেছি শুধু একবার দেখা করতে, আমি ক্ষমা চাইবো, তারপর আর কখনো বিরক্ত করবো না। ইলা কাপা গলায় বলল, ঠিক আছে, দেখা করবো, কিন্তু শুধু একবার। আর তারপর আর কখনো ফোন করবেন না। প্রমিস, আজ বিকেলে আমি লোকেশন পাঠাচ্ছি। ইলা ফোনটা হাতে ধরে বসে রইল, চোখে পানি। সে জানে না এটা ঠিক না ভুল, কিন্তু আরিয়ানের জীবনের ঝামেলা আসুক চায় না। ইলার ফোনে একটা মেসেজ আসলো। ইলা মেসেজ চেক করে দেখে শাওন লোকেশন পাঠিয়েছে। সে উঠে দাঁড়ালো, কোনো কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কেউ দেখেনি। কিছু দূরে একটা নির্জন রাস্তার ধারে একটা গাছের নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কালো হুডি, ক্যাপ আর মাস্ক দিয়ে মুখ ঢাকা। ইলা ধীরে এগিয়ে গিয়ে ডাকল, আপনি আর্মি শাওন? ছেলেটা ধীরে ঘুরল, মুখে হালকা হাসি, কিন্তু চোখে অদ্ভুত চকচকে ভাব। হ্যাঁ, আমি তোমার বয়েস কিং। কেমন আছো ইলা? ইলার দিকে এগিয়ে এসে ইলার বুকটা ধক করে উঠল। গলাটা শাওনের মতো না, কিন্তু সে ভয়ে কাপা গলায় বলল, আপনি আমার কেউ না, এখন আমার স্বামী আছে। কি বলতে চান আপনি? প্লিজ তাড়াতাড়ি বলুন, চলে যাব আমি। ছেলেটা এক পা এগিয়ে এলো, আবার হাসিটা আরো চওড়া। ইলা প্লিজ, আমার সাথে চলো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আর কখনো কষ্ট দিব না। তুমি অনেক অনেক সুন্দর, যেটা আমি কল্পনাও করিনি। ইলা পিছিয়ে গেল। দেখুন, আমার স্বামী আছে, আমি সুখে আছি। আপনি এক সময় আমার অনুভূতি ছিলেন, ঠিক আছে, কিন্তু এখন আর কিছুই না। এখন আমি আপনাকে চিনি না। ছেলেটার চোখে হঠাৎ একটা অন্ধকার ছায়া পড়ল। সে হঠাৎ হাসি থামিয়ে বলল, চেনো না? তাহলে এত দূর এলে কেন? ইলা ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তার পাশ থেকে একটা সাদা গাড়ি এসে থামলো। দরজা খুলে দুজন লোক নামলো। ছেলেটা ইলার হাত ধরে টানলো। চলো, আর কথা না। আমি তোমাকে আর এক মুহূর্ত আলাদা থাকতে দিব না। ইলা চিৎকার করতে যাবে, কিন্তু একজন লোক মুখ চেপে ধরল, জোর করে গাড়িতে তুলে নিল। গাড়ি দ্রুত চলে গেল। অন্যদিকে আরিয়ান তার ঘরে বসে ফোনে সব দেখছে। রাফায়েল আর সামিরের সাথে ভিডিও কলে। স্ক্রিনে দেখা যাচ্ছে ইলা আর ছেলের সামনে দাঁড়িয়ে কথা বলছে। রাফায়েল আর সামির নকল শাওনের ফোনে মাইক লাগিয়ে দিয়েছিল, যাতে সব কিছু শুনতে পায় আরিয়ান।
আরিয়ানের চোখ লাল হয়ে গেছে, সে সব দেখছে শুনছে। ইলা যখন বলল, আমি সুখে আছি। আরিয়ানের বুকটা হালকা হলো, কিন্তু হঠাৎ মাইক্রোফোন অফ হয়ে গেল। স্ক্রিনে শুধু ছবিগুলো, শব্দ নেই। আরিয়ান চিৎকার করে উঠল, রাফায়েল, কি হলো? শব্দ শোনা যাচ্ছে না কেন? আর ইলাকে কোথায় নিয়ে যাচ্ছে ও? মাইকটা অফ হয়ে গেছে, কিন্তু ও ইলাকে গাড়িতে তুলছে কেন? আরিয়ান উঠে দাঁড়ালো, তার চোখে আগুন। তোরা গাড়ির পেছনে, এখনই। আমি আসছি, আমাকে লোকেশন পাঠিয়ে দে। ফোন কেটে দিয়ে আরিয়ান দৌড়ে নিচে নামলো, তার মুখে রাগ আর ভয় মিশে একটা ঝড়। সাদা গাড়িটা ঝাঁকুনি দিয়ে চলতে থাকে, চারপাশটা অচেনা নির্জন। জানালার বাইরে ঝাপসা গাছপালা দ্রুত পিছিয়ে যাচ্ছে। ইলার মুখ শক্ত করে বাঁধা, হাত দুটো দড়িতে বাঁধা, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। তার বুকের ভেতর শুধু একটা নামই ধাক্কা মারছে। আরিয়ান, আমি ভুল করেছি। এই কথাটা হাজারবার মনে মনে বলছে ইলা। নকল শাওনের সাথে দেখা করতে রাজি হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। সামনের সিটে বসা লোকটা আয়নায় একবার ইলার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। পাশে বসা ছেলেটা, যাকে সে শাওন ভেবেছিল, এখন আর মুখে সেই নরম হাসি নেই, চোখ দুটো ঠান্ডা, ভয়ঙ্কর। খাচ্ছ কেন ইলা? তুমি তো নিজেই এসেছো। আপনার ওই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবেন না। গাড়িটা একটা নির্জন এলাকার দিকে দ্রুত এগিয়ে চলছে, তার চোখে ভয় আর অশ্রু মিশে একাকার। ইলা কাঁপছে, কিন্তু চিৎকার করার শক্তি নেই। সামনের সিটের ছেলেটা চুপচাপ বসে আছে, তার চোখে একটা অদ্ভুত উন্মাদনা ভাব। ইলা কাঁপা গলায় বলল, আপনি আপনি এটা কি করছেন? আমার ছেড়ে দিন প্লিজ। আমি আমি কি ক্ষতি করেছি আপনার? ছেলেটা মুখ ফিরিয়ে হাসলো, হাসিটা এবার আর মিষ্টি নয়, বরং ভয়ঙ্কর। তুমি কিছু করনি, যা করেছে সেটা তোমার স্বামী করেছে। ইলা ছেলেটার কথা শুনে অবাক হয়ে গেল। ছেলেটা হুডি খুলে ফেললো, মুখ থেকে মাস্ক সরিয়ে একটা ভয়ঙ্কর মুখ বেরিয়ে এলো। ইলার চোখ বড় হয়ে গেল। কে আপনি? আমার নাম রাহাত। এই যে কাটা দাগটা দেখছো, এটা তোমার স্বামীর দেওয়া গা। কথাটা শোনার পরে ইলার শরীর ঠান্ডা হয়ে গেল। এ একটা পাগল, সম্পূর্ণ উন্মাদ। অন্যদিকে কালো এসইউভি গাড়ি ছুটে চলছে, স্টারিং এ শক্ত করে হাত চেপে ধরে আছে আরিয়ান। চোখ লাল, কপালে শিরা ফুলে উঠেছে। ফোনটা স্পিকারে। আমরা পেছনের গাড়িতেই আছি, গাড়িটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে যাচ্ছে। আরিয়ান দাঁত কামড়ে বলল, আজ ওরা কেউ পালাতে পারবে না, কিন্তু এই বান্তির পোতের এত বড় সাহস হয় কি করে আমার কলেজে হাত দেওয়ার? আমি নিজে ভেবে পাচ্ছি না। এই ছেলে আমাদের অনেক জুনিয়র, ভালো সম্পর্ক, আর তোদের এদিকে বাসা, তাই ভাবলাম ওকে দিয়ে কাজটা করাই। এদিকে গাড়িটা দ্রুত গতিতে শহরের বাইরের দিকে নির্জন এক গুদামের সামনে এসে থামলো। ইলার হাত পা বেঁধে মুখে টেপ মেরে রেখেছে। ইলার চোখের পানি বাত মানছে না। সে বুঝতে পারছে না কেন সে আরিয়ানকে সবটা বলল না, কেন সে একা এই বিপদ ডেকে আনলো। গাড়ির দরজা খুলে সেই ছেলেটি যে নিজেকে শাওন বলে পরিচয় দিয়েছিল, সে ইলাকে টেনে নামালো। তার মুখে এখন আর সেই নকল ভালোবাসার মুখোশ নেই, সেখানে এখন পৈশাচিক উল্লাস। ছেলেটি ইলার মুখে টেপটা এক টান মেরে খুলে দিয়ে কর্কশ গলায় বলল, শাওন তো কেবল একটা টুপ ছিল ইলা। আরিয়ান আমার সাথে যা করেছে তার সুদ আমি নেব। তোমার স্বামী আরিয়ান অনেক বেশি উঠছে এক সময়, আর যার সে আস্তার সে ডানা আমি কেটে দিব। আজ তোমাকে শেষ করে ওকে আমি তিলে তিলে মারবো। ইলা চিৎকার করে উঠল। ছেড়ে দিন আমায়। আরিয়ান আপনাকে ছাড়বে না। রাহাত ইলার এই কথা শুনে পৈশাচিক হাসি দিল, বিকট শব্দ করে। ইলাকে টেনে একটা গুদাম ঘরে ঢুকালো। গুদামের ভেতরটা অন্ধকার, ধুলো জমে আছে। পুরনো লোহার রড, ভাঙ্গা বাক্স আর ছেঁড়া কাপড় ছড়িয়ে আছে। একটা পুরনো চেয়ারে ইলাকে বসিয়ে বাঁধা হলো। লোক দুটো বাইরে গিয়ে দাঁড়ালো। ইলা চিৎকার করে উঠল, আপনার সাহস কি করে হয় আমায় এখানে নিয়ে আসার? আমার স্বামী জানলে আপনাকে এখানেই কবর দিয়ে দেবে। রাহাত ধীরে ধীরে এগিয়ে এলো, মুখের ক্যাপটা খুলে ফেললো। রাহাত ঠাস করে ইলার গালে চর বসিয়ে দিল। সাথে সাথে ইলার ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। এটা দেখে রাহাতের চোখে অদ্ভুত একটা পাগলামির ছায়া। সে হাসতে হাসতে বলল, সাহস? সাহস তো তোমার স্বামী নিজেই দিয়েছে। ইলার মাথায় যেন বজ্রপাত হলো। সে নিস্তব্ধ হয়ে গেল, চোখ বড় বড়, শ্বাস আটকে এলো। কি বলছেন আপনি? রাহাত আরো কাছে এসে ফিসফিস করে বলল,
আরিয়ান নিজেই তো এই কাজটা করিয়েছে, না হলে একজন মেজরের বউকে কিডন্যাপ করা আমার পক্ষে সম্ভব ছিল না। না না, এটা মিথ্যা। আমি বিশ্বাস করি না, আরিয়ান এমন করতেই পারে না। রাহাত হাসতে হাসতে বলল। বিশ্বাস না হলে দেখো, ওর বন্ধুর মেসেজের স্ক্রিনশট আছে আমার কাছে। সে ফোন বের করে একটা স্ক্রিনশট দেখালো, সেখানে একটা নাম্বার থেকে মেসেজ এসেছে, প্রেমের অভিনয় করতে হবে কয়েকদিনের জন্য। ইলার দুনিয়া অন্ধকার হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল। না না, এটা আরিয়ান করতে পারে না। রাহাত অট্টহাসি দিয়ে উঠল, ইলার দিকে এসে ইলার কবজি চেপে ধরে। আরিয়ান তোমার উপর সন্দেহ করে, তাই তো ব্যালকনিতে দাঁড়িয়ে শুধু দেখেছি, নাহলে তুমি কি এখানে আসতে পারতে? এত সিকিউরিটির পরেও শুরুটা আরিয়ান করেছে, শেষটা আমি করব। আরিয়ান জানবেও না তুমি কোথায় আছো। তাহলে আপনি আমার সাথে আমাকে এখানে কেন নিয়ে এলেন? কারণ 3 বছর আগে আরিয়ানের জন্য আমার মানুষের কাছে অপমানিত হতে হয়েছে। মানে? আমিও একজন সেনাবাহিনী। 3 বছর আগে একটা মেয়ের সাথে আমার প্রেম ছিল, কিন্তু ওই মেয়ে যখন জানে আমি বিবাহিত, তখন অনেক সিনক্রিয়েট করে। আর তোমার স্বামী আরিয়ান আমাকে অনেক মারধর করে অন্য আর্মিদের সামনে। আর আজ 3 বছর পরে আমি এটার সুযোগ পেয়েছি আরিয়ানকে অপমান করার। এটা বলে রাহাত ইলার সাথে জোর জবরদস্তি করা শুরু করলো। ইলা কান্না করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, আর সাথে বাকি দুজন ফোনে ভিডিও করে। ঠিক তখনই গুদামের লোহার গেটটা প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল। একটা কালো গাড়িটা সজোরে ভেতরে ঢুকে পড়ল। টায়ার ঘষাতে বিকট শব্দ আর ধুলোর আস্তরণ ভেদ করে গাড়ি থেকে নামলো এক যমদূত। পরনে কালো শার্ট, হাতা গোটানো আর চোখে জ্বলন্ত আগ্নেয়গিরি। আরিয়ানকে দেখেই রাহাতের হাত থেকে ইলার হাত ছুটে গেল। আরিয়ান এক মুহূর্ত দেরি করলো না, বাঘের মতো গর্জন করে সে রাহাতের উপর ঝাঁপিয়ে পড়ল। আমার ইলার গায়ে হাত তোলার সাহস কিভাবে হলো তোর, বাস্টার্ড? আরিয়ানের এক একটা ঘুষি যেন হাতুড়ির মতো রাহাতের মুখে আছড়ে পড়ছে। রাহাতের নাক মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করেছে, কিন্তু আরিয়ানের রাগ থামার কোনো লক্ষণই নেই। রাফায়েল আর সামিরও পৌঁছে গেছে, তারা বাকি দুজনকে সামলাচ্ছে, কিন্তু আরিয়ান তখন উন্মাদ। সে রাহাতের কলার ধরে তাকে দেওয়ালে আছড়ে ফেললো এবং পা দিয়ে তার বুকে প্রচণ্ড জোরে একটা লাথি মারল। তুই ভেবেছিলি তুই ইলাকে এখানে নিয়ে আসবি আর আমি খুঁজে পাবো না? তোর ফোনের প্রতি সেকেন্ডের লোকেশন আমি জানি। তুই ভেবেছিলাম আমার ইলা একা, ওর পেছনে স্বামী পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, সেটা ভুলে গেছিস? আরিয়ান পাশ থেকে একটা লোহার রড তুলে নিল। ইলা কাঁদতে কাঁদতে চিৎকার করলো। আরিয়ান প্লিজ থামো, ও মরে যাবে, প্লিজ ছেড়ে দিন। আরিয়ান রডটা উঁচিয়ে ধরলো রাহাতের আঙ্গুলের উপর। এই হাত দিয়ে তুই আমার ইলাফুলকে ছুঁয়েছিল না, এই হাত আমি আর আস্ত রাখবো না। ক্র্যাক একটা বিকট শব্দ, হাড় ভাঙা শব্দ, আর রাহাতের আকাশ ফাটা আর্তনাতে পুরো গুদাম কেঁপে উঠল। আরিয়ান থামলো না, সে রাহাতের মুখে পা দিয়ে চেপে ধরলো, ঠান্ডা গলায় বলল। যতদিনই আরিয়ানের মতো পাহাড় ইলাফুলের মাথায় উপরে থাকবে, ইলাফুলের কেউ কিছু করতে পারবে না। আজ তোকে পুলিশে দেবো না, আজ তোকে এমন শিক্ষা দেবো যে ইলা নাম শুনলে তোর আত্মা কাঁপবে। এরপর আরিয়ান ইলার দিকে ফিরল। ইলা তখনও থরথর করে কাঁপছে। আরিয়ান দ্রুত গিয়ে ইলার বাঁধন খুলে দিল। ইলা বাঁধন মুক্ত হতেই পড়ে যেতে নিল। আরিয়ান শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আরিয়ান ইলাকে নিজের বুকের ভেতর আড়াল করে নিল। ইলার কপালে হাত ঠেকিয়ে ফিসফিস করে বলল, সরি লিটল হার্ট, খুব সরি। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। ভয় নেই ইলাফুল, আমি এসে গেছি। ইলা আরিয়ানের এই কথা শুনে অবাক হয়ে যায়। তার মানে আরিয়ান সত্যি সব জানে। এই সব কিছুর পিছনে আরিয়ানের হাত আছে। গুদাম ঘরের সেই ভ্যাপসা অন্ধকারে আরিয়ানের বুকের ভেতর ইলা থরথর করে কাঁপছিল, কিন্তু সেই কাঁপুনি এখন আর ভয়ের নয়, বরং এক তীব্র অভিমানে আর অপমানে ফেটে পড়ার উপক্রম। আরিয়ানের সরি শব্দটা ইলার কানে বিষের মতো লাগলো। তার মানে রাহাত যা বলেছে সবটা সত্যি? আরিয়ান এই নাটকটা করিয়েছে আরিয়ান? ইলা প্রচণ্ড জোরে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার চোখে এখন আগুনের হলকা, জল টলমল করছে ঠিক, কিন্তু তাতে হাহাকার বেশি। আরিয়ান অবাক হয়ে গেল। ইলাফুল, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? ইলা চিৎকার করে উঠল। ছবেন না আমায়, একদম আমায় ছোঁয়ার চেষ্টা করবেন না মিস্টার আরিয়ান খান। এত বড় জঘন্য একটা নাটক আপনি সাজাতে পারলেন? আরিয়ান হতভম্ব হয়ে ইলার দিকে এগিয়ে যেতে চাইল। ইলাফুল, আপনি ভুল বলছেন।
আমি পরিস্থিতি সামলানোর জন্য। থামুন। ইলার গলার স্বরে গুদাম ঘরটা কেঁপে উঠল। ইলা কাঁদতে কাঁদতে হাসতে লাগলো। পরিস্থিতি সামলানোর জন্য? আমার ইমোশন নিয়ে খেলার নাম বুঝে পরিস্থিতি সামলানো? আপনি জানতেন শাওন সেজে রাহাত আমায় ফোন করছে, আপনি জানতেন ও আমায় এখানে নিয়ে আসবে, আপনি বেলকনিতে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন যখন আমি বিপদে পড়ে ঘর থেকে বের হচ্ছিলাম। কেন আরিয়ান, কেন? আরিয়ান কিছু বলতে যাবে ঠিক তখনই রাফায়েল আর সামির বাকি দুজনকে বেঁধে রেখে এদিকে এগিয়ে এলো। রাফায়েল ইলার অবস্থা দেখে অপরাধ বোধ নিয়ে বলল, ইলা, আসলে আরিয়ান চেয়েছিল। আপনি চুপ করুন মিস্টার রাফায়েল। ইলা অগ্নি দৃষ্টিতে রাফায়েলের দিকে তাকালো। আপনার উপর আমার অনেক শ্রদ্ধা ছিল যখন আপনি আমার পরিস্থিতি বুঝে আমার থেকে দূরে সরে গিয়েছিলেন, কিন্তু আজ বুঝলাম আপনিও এই নোংরা খেলায় অংশীদার। কি দোষ করেছিলাম আমি? এটাই কি আমার অপরাধ যে আমি আপনাকে রিজেক্ট করেছিলাম? শোধ নিতে, সেই শোধটা নিতেই আপনি আরিয়ানের সাথে মিলে আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেললেন। আমার ভয়, আমার কান্না সবই কি আপনাদের কাছে স্রেফ একটা গেম ছিল? রাফায়েল নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা সরল না। ইলা আবার আরিয়ানের দিকে ফিরল। আপনার লাইফে নরিন ফিরে এসেছে, তাই তো? আপনি নরিনকে ভালোবাসেন, তাকে জায়গা করে দেওয়ার জন্যই আমাকে আপনার রাস্তা থেকে সরাতে চেয়েছেন আপনি? আমায় একটা বার বলতেন আরিয়ান, আমি তো এমনিতেই আপদ ছিলাম আপনার জীবনে। আমাকে শাওনের ভয় দেখিয়ে এত নাটক না সাজালেও তো পারতেন। আমি নিজ ইচ্ছায় আপনার জীবন থেকে চিরতরে চলে যেতাম। শুধু একটা বার বলতে তো পারতেন আপনি, কিন্তু আপনি আমার আত্মসম্মানে আঘাত করলেন। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। সে ধীর পায়ে ইলার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে জল, কিন্তু কণ্ঠস্বর গম্ভীর। ইলাফুল, আপনি আমাকে এতটা নিচু ভাবেন? আমি নরনের জন্য এসব করেছি, আপনার তাই মনে হয়? তুমি কিসের জন্য? ইলা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি তো আমায় পরীক্ষা করছিলেন, তাই না? আমি শাওনের কথা শুনে ঘর থেকে বের হলাম, সেটা প্রুফ করতেই তো আপনি এই নাটকগুলো সাজালেন। আপনি দেখতে চেয়েছিলেন, আপনার দেখাতে চেয়েছিলেন আপনার বাড়ির লোককে আমি কতটা অসতী, তাই তো? লিয়ান গেছে, শাওন এসেছে, এই তো আপনার মনে চিন্তা। ছি আরিয়ান, ছি। আপনার ভালোবাসা কি এতটাই ঠুনকো যে একটা মিথ্যা টোপ দিয়ে আমার পরীক্ষা করতে হলো আপনার? ইলা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আলুথালু বেশে ভাঙ্গা মন নিয়ে সে গুদাম ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে আরিয়ান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে চেয়েছিল ইলার অতীত থেকে শাওন নামের অধ্যায়টা চিরতরে মুছে দিতে আর ইলার সাথে নতুন করে জীবন গড়তে, কিন্তু সে বুঝতে পারেনি সত্য উদ্ঘাটনের এই নেশায় সে তার ভালোবাসার মানুষটির বিশ্বাসটাই চুরমার করে দিয়েছে। সামির আরিয়ানের কাঁধে হাত রাখল। ভাই, এবার পরিস্থিতি সত্যিই হাতের বাইরে চলে গেছে। আরিয়ান কোনো কথা বলল না। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে জানতো না ভালোবাসার পরীক্ষা নিতে গিয়ে সে আজ নিজেকেই ইলার কাছে অপরাধী করে তুলেছে। গুদাম ঘরের বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। নির্জন রাস্তার ঝোপঝাড়ের মাঝ দিয়ে ইলা পাগলের মতো দৌড়াচ্ছে। তার পরনের কাপড় ধুলোয় মাখা, চোখে জল, গালের রক্ত আর ঘামের সাথে মিশে এক বিভৎস রূপ নিয়েছে, কিন্তু শরীরের ব্যথার চেয়ে মনের ভেতর যে দহন চলছে তা যেন তাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। পেছন থেকে আরিয়ানের চিৎকার শোনা যাচ্ছে, ইলাফুল দাঁড়ান, একটা বার কথা শুনুন। আরিয়ান দৌড়ে এসে ইলার হাত চেপে ধরল। ইলা ঝাটকা দিয়ে হাত সরিয়ে নিল। তার চোখে এখন আর ভালোবাসা নেই, আছে ঘৃণা, আর সীমাহীন ঘৃণা। কাছে আসবেন না বলেছি না? আপনি কি ভেবেছেন আপনি মেজর বলে যা খুশি তাই করবেন? মন নিয়ে, মানুষের মন নিয়ে ফুটবল খেলবেন আপনি? হ্যাঁ, ইলাফুল, আমার কথা একটাবার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আমি স্বীকার করছি এটা আমার নাটক ছিল, কিন্তু এত কিছু হয়ে যাবে আমি ভাবিনি। কিন্তু পুরো কথাটা তো শুনুন আমার। ইলা তাচ্ছিলের হাসি হেসে বলল, তাই একবারও আপনার বুকটা কাঁপেনি যে আমার সাথে খারাপ কিছু হতে পারতো? নাকি আপনি শিওর ছিলেন যে আপনার টিম তো পেছনেই আছে, একটু অ্যাডভেঞ্চার হোক? হ্যাঁ, আরিয়ান চুপ করে রইল। তার নীরবতা ইলার সন্দেহে ঘৃতাহুতি দিল। ও তো নেই তো, কারণ আপনি এটাই তো চেয়েছিলেন। আপনি দেখাতে চেয়েছিলেন আমি ওই লোকটার সাথে দেখা করতে গিয়েছিলাম। আপনি প্রমাণ করতে চেয়েছিলেন আমি এখন ওই শাওন নামের মায়াজালে আটকে আছি। অভিনন্দন মেজর আরিয়ান খান, জিতে গেছেন আপনি। আমি গিয়েছি, ভুল করেছি আমি, কিন্তু সেই ভুলের শাস্তি আপনি আমার চরিত্র নিয়ে যে ছিনিমিনি খেলেন তার বিচার কে করবে? হ্যাঁ, আরিয়ান ইলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মতো একজন শক্ত হৃদয়ের মানুষের চোখে আজ শ্রাবণের ধারা। আমি হার মেনেছি ইলাফুল। আমি জানতাম না রাহাত এভাবে আমার উপরে শোধ নেবে। ও একটা সাইকো। ও আপনাকে মারতে পারে,
এটা আমার ক্যালকুলেশনে ছিল না। আমি ভেবেছিলাম ও শুধু আপনার সাথে কথা বলবে, আমি ওকে বলেছিলাম। কিন্তু যখন দেখলাম ও আপনার গায়ে হাত ধরেছে, বিশ্বাস করুন আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আপনার কলিজা ছিঁড়ে যাচ্ছিল? আর আমার, আপনার মা, আপনার বাবা সবাই যখন জানবে আপনার বউ পরপুরুষের সাথে দেখা করতে গিয়ে কিডন্যাপ হয়েছে, তখন তারা আমায় কি ভাববে? রাফায়েল আর সামির দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। রাফায়েল সাহস করে সামনে এগিয়ে এলো। ইলা, আরিয়ানকে দোষ দিও না। আরিয়ান কেবল তোমাকে নিজের করে নিতে চেয়েছিল। আপনার লজ্জা করে না? আপনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন, অথচ আপনি আমার সম্মানকে বাজি ধরলেন। আর যদি আরিয়ান পৌঁছাতে একটু দেরি হতো, ওর যদি আমার সাথে খারাপ কিছু হতো, আপনারা কি পারতেন আমার সেই সম্মান ফিরিয়ে দিতে? আপনাদের ইগো আর প্ল্যানের কাছে আমার জীবনটা সস্তা মনে হলো এতটাই। ইলা আর দাঁড়ালো না। রাস্তার পাশ দিয়ে একটা অটোরিকশা যাচ্ছিল, সে হাত দেখিয়ে সেটা থামালো। ইলাফুল কোথায় যাচ্ছেন? গাড়িতে উঠুন, আমি নিয়ে যাচ্ছি। আমার সাথে আসার কোনো প্রয়োজন নেই। আমি নিজের পথ নিজে চিনে নিতে জানি। আজ থেকে আপনার আর আমার কোনো সম্পর্ক নেই। আপনি আপনার অতীত নওরিনকে নিয়ে সুখে থাকুন। আমি কাটা হয়ে দাঁড়াবো না। আর আমি আমার এই ক্ষত বিক্ষত বর্তমান নিয়ে বেঁচে থাকবো। অটোরিকশাটা দ্রুত গতিতে চলে গেল। আরিয়ান রাস্তার মাঝখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সামির কাছে এসে বলল, ভাই ওকে একা যেতে দিচ্ছিস কেন? আরিয়ান স্লান গলায় বলল, যে বিশ্বাস একবার ভেঙে যায় তাকে জোর করে ধরে রাখা যায় না সামির। আমি ওকে হারাইনি, আমি নিজেকে হারিয়ে ফেলেছি ওর চোখে। ইলা অটোরিকশা চালককে বলল। স্টেশনে নিয়ে চলুন। অটো চালক অবাক হয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। ইলা কাঁদছে, তার মনে শুধু একটা কথা, সে আর ফিরবে না। অন্যদিকে আরিয়ান দাঁড়িয়ে আছে, তার চোখে পানি। রাফায়েল এগিয়ে এসে বলল, ভাই, ইলা চলে গেল। ও ভুল বুঝছে। এখন অন্তত সত্যিটা বলে দে, তুই ওর ভয়েস কিং। আরিয়ান দাঁতের দাঁত চেপে বলল, আমার ভুল, আমি ওকে পরীক্ষা করতে গিয়ে ওর বিশ্বাস ভেঙে দিয়েছি। এখন যদি আমি বলি আমি সেই, তাহলে ও আরও খারাপ কিছু করে বসবে। এখন কি করবি? ওকে ফিরিয়ে আনবো। ও ছাড়া আমি বাঁচবো না রে। ও আমার আত্মার সাথে মিশে গেছে। আরিয়ান গাড়িতে উঠে বসলো। রাফায়েল আর সামিরও। গাড়ি ছুটলো ইলার পেছন। ইলা স্টেশনে পৌঁছে টিকিট কাটলো। রাত 9টা, দিনাজপুরের ট্রেন। ইলা প্ল্যাটফর্মে বসে আছে, চোখ লাল, মুখ ফ্যাকাশে। তার মনে শুধু কষ্ট। আরিয়ানের সব কথা, সব স্পর্শ, সব মিথ্যা মনে হচ্ছে। হঠাৎ তার ফোন বাজলো। আরিয়ানের নাম্বার। ইলা ধরলো না। আবার বাজলো। ইলা ফোনটা অফ করে দিল। ট্রেন এলো। ইলা উঠে বসলো জানালার ধারে। 9টা 15 ট্রেন ছাড়ল। ইলার চোখ দিয়ে পানি পড়ছে। সে মনে মনে বলছে, আরিয়ান, আপনি আমায় হারিয়ে দিলেন। আমি আর ফিরবো না কখনো। অন্যদিকে আরিয়ানের গাড়ি স্টেশনে পৌঁছালো। আরিয়ান, রাফায়েল, সামির দৌড়ে প্ল্যাটফর্মে গেল, কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আরিয়ান দাঁড়িয়ে রইল, তার চোখে পানি। ভাই, কি করবে? ট্রেন তো চলে গেল। ওকে ফিরিয়ে আনবো যেভাবেই হোক। ট্রেনটা ছেড়ে যাওয়ার মাত্র 10 মিনিট পর প্ল্যাটফর্মের এক কোণে লেডিস বাথরুমের দরজা খুলে ধীর পায়ে বেরিয়ে এলো ইলা। চোখ ফোলা, মুখ ফ্যাকাশে, কিন্তু এখন আর কাঁদছে না। যেন সব কান্না শেষ হয়ে গেছে, বাকি শুধু একটা খালি ভাব। হাতে ছোট্ট ব্যাগটা ঝুলছে। চুল এলোমেলো, কাপড়ে এখনো গুদামের ধুলো লেগে আছে। ইলাকে দেখেই আরিয়ানের বুকটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। পাশে দাঁড়ানো রাফায়েল আর সামিরও একসাথে হাফ ছেড়ে বাঁচল। সামির ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ ভাবি, ঠিক আছে। রাফায়েলের চোখে এবার আর কোনো দ্বিধা রইল না। সে আরিয়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নাটক অনেক হয়েছে আরিয়ান, এবার আমি সব খুলে বলবো, তুই আর আটকাস না। আরিয়ান হাত বাড়িয়ে রাফায়েলের কবজি চেপে ধরল। দাঁড়া, ও এখনও রেগে আছে। এগুলি শুনলে আরও ভেঙে পড়বে। রাফায়েল হাত ছাড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। আর ভাঙার কি আছে, বলবি? তুই নিজের হাতে ওর বিশ্বাস ভেঙেছিস। এখন অন্তত সত্যিটা জানুক, ওর কাছে আর লুকিয়ে লাভ নেই। আরিয়ান কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাফায়েল দ্রুত পায়ে ইলার কাছে গেল। ইলা তাকে দেখেই থমকে দাঁড়ালো, চোখে আবার সেই ঘৃণা আর ব্যথার মিশেল। রাফায়েল নরম গলায় বলল, চলে গেলে না যে? ইলা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এদের বিয়ের পর শ্বশুর বাড়ি সব, আর আমি আমি যাবই বা কোথায়? যে বাড়ি থেকে বিনা অপরাধে জোর করে বিয়ে দিয়ে দিল, সেখানে ফিরে যাব? না মামা বাড়ি, না বাবা বাড়ি? কোথায়? কোথাও তো আমার জায়গা নেই। কথাগুলো শুনে রাফায়েলের বুকটা ভারী হয়ে গেল। সে একটু চুপ করে থেকে আস্তে আস্তে বলল, আল্লাহ তোমাকে তোমার স্বপ্নের পুরুষের সাথে বিয়ে দিয়েছেন ইলা।
তুমি জানো না, কিন্তু সত্যিটা এটাই। ইলা একটু হেসে উঠল, তবে হাসিটা তিক্ত। স্বপ্নের পুরুষ, আপনি এখনো মজা করছেন? রাফায়েল গম্ভীর শ্বাস নিয়ে বলা শুরু করলো। শোনো ইলা, এই সেই শাওন যাকে তুমি ভালোবেসেছিলে, এই সেই ভয়েস কিং, এই সেই আসলে শাওন, মেজর আরিয়ান খান শাওন। রাহাতকে এই পুরো প্ল্যানে ঢোকানোর পেছনে আরিয়ানের হাত ছিল ঠিকই, কিন্তু উদ্দেশ্যটা যা তুমি ভাবছো তা নয়। আরিয়ান চেয়েছিল তোমার মন থেকে শাওন নামের অতীতটা চিরতরে মুছে ফেলতে। ও জানতো তুমি তোমার ভয়েস কিংকে ভালোবাসো। ও চেয়েছিল তোমার মধ্যে ভালোবাসা তৈরি করে তারপরে তোমাকে এসব বলতে। তাই ও আমাদের সাথে সবকিছু শেয়ার করেছিল। কিন্তু আরিয়ান আস্তে আস্তে তোমার প্রেমে আসক্ত হয়ে যাচ্ছিল। তাই সেদিন রাতে আরিয়ান ফোন করে বলে ও আর পারছে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে সবকিছু বলে দিবে। শাওন দেখতে চেয়েছিল ও তোমাদের মধ্যে কতটুকু ভালোবাসা তৈরি করতে পেরেছে। তাই শাওন বলে এই প্ল্যান করতে। কিন্তু আমাদের জানা ছিল না রাহাত শাওনের শত্রু। শাওনের প্ল্যান ছিল রাহাত শুধু তোমার সাথে কথা বলবে, যা যা বলেছে এর উত্তরে তুমি কি বলো। কিন্তু তোমাকে তুলে নিয়ে যাওয়া, এটা আমরা জানতাম না কেউই। রাহাত যে পাগলামি করে ফেললো, আরিয়ানের ক্যালকুলেশনে এটা ছিল না। ইলা মাথা নেড়ে বলল। আপনাদের ড্রামাবাজি গল্প আমি আর বিশ্বাস করি না। এইসব গল্প আমি আর শুনতে চাই না। রাফায়েল একটু থেমে বলল। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। সে দ্রুত আরিয়ানের কাছে গিয়ে কানে কানে কিছু বলল। আরিয়ান প্রথমে মাথা নেড়ে না করতে চাইলো, কিন্তু রাফায়েল জেদ ধরায় শেষে ফোন বের করলো। কয়েক সেকেন্ড কিছু টাইপ করে কিছুক্ষণ পরে মাথা নাড়ল। হয়ে গেছে। রাফায়েল ফিরে এসে ইলার সামনে দাঁড়ালো। তোমার টিকটক আইডিতে ঢুকো। আমি এসব অনেক আগেই বন্ধ করে দিয়েছি। তোমার ফোনটা একটু দাও। ইলা অনিচ্ছুকভাবে ফোনটা এগিয়ে দিল। রাফায়েল দ্রুত একটা টিকটক খুলল, তারপর রাফায়েল হাসলো। ইলা ভ্রু কুঁচকে তাকালো। রাফায়েল ইলার দিকে ফোনটা এগিয়ে দিল। এবার দেখো, এই তো তোমার সেই ভয়েস কিং। স্ক্রিনে ওপেন হলো একটা টিকটক প্রোফাইল, নাম শাওন। সেই চেনা আইডি, যে আইডিতে একসময় ইলা পড়ে থাকতো। কখন নতুন ভিডিও আসবে, প্রোফাইল পিকচার সেই আগেরটাই, এখনো চেঞ্জ করেনি। ইলার চিনতে খুব একটা অসুবিধা হলো না, এটা তার ভয়েস কিং এর আইডি। ইলা নিস্তব্ধ হয়ে গেল। স্ক্রল করতেই দেখলো শত শত ভিডিও। রিসেন্ট কিছুক্ষণ আগে করা একটা ভিডিওতে আরিয়ান আর ইলা বিয়ের দিনের একটা ছবি আর একটা ছোট্ট ক্যাপশন। আমার ইরা ফুল, যে ফুলে হাজার কাটার ভিড়ও নিজের সৌরভ হারায় না। ইলার হাত কাঁপতে শুরু করলো। ফোনটা ধরে রাখতে পারছিল না। চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়তে লাগলো। রাফায়েল নরম গলায় বলল। তুমি যাকে ভয়েস কিং ভাবতে, সে আর কেউ না, তোমার স্বামী আরিয়ান খান শাওন। তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতো, শুধু বলতে পারিনি কোনো এক অজানা কারণে। তুমি সবকিছু ডিলিট করে দেওয়ার পর শাওন অনেক খুঁজেছে তোমাকে। সব মেসেজের মাঝে তোমাকে খুঁজতো বারবার, কিন্তু তুমি আর মেসেজ করোনি। এভাবে শাওনও হাল ছেড়ে দিয়েছিল। তুমি যখন ওকে বিয়ে করলে, শাওন তখনও জানতো না তুমি সেই ইলা। ও আমার থেকে সবকিছু শুনেছে। আমরা সেদিন বলেছিলাম সবকিছু বলে দিতে, কিন্তু ও চেয়েছিল তোমাকে যেভাবে কষ্ট দিয়েছে সেভাবে ভালোবেসে নিজের করে সবকিছু বলবে। কিন্তু তোমার মাথায় এখনো শাওনের অধ্যায়টা ঘুরে। এটা জানার পর ওর এই প্ল্যান আসলো মাথায়। ও চায়নি তুমি এখনো ওর সাথে থেকেও মনে মনে শাওনকে খুঁজে বেড়াও। ও চেয়েছে তুমি ওকে মেজর আরিয়ান খান নামে চিনো, তোমার ভয়েস কিং হিসেবে নয়। তাই এই পাগলামি করেছে ও। ও যা করেছে তোমাকে ভালোবেসে করেছে। ইলা ফোনটা বুকে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল। আমি আমি জানতাম না। আমি তো ভেবেছিলাম। ইলা দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ান আর সামিরের দিকে তাকালো। আরিয়ানের চোখেও পানি, কিন্তু সে এগোলো না, শুধু দাঁড়িয়ে রইল। ইলা আস্তে আস্তে দৌড়ে গেল আরিয়ানের দিকে। থেমে দাঁড়ালো। ইলা দুজনের মাঝে মাত্র কয়েক পা দূরত্ব। ইলা কাপা গলায় বলল। আপনি আপনি সত্যি আমার ভয়েস কিং? আরিয়ান পকেটে হাত ঢুকিয়েই দাঁড়িয়ে মাথা নাড়ল। কথা বলতে গিয়ে গলা আটকে গেল, শুধু ফিসফিস করে বলল। সরি ইলা ফুল, আমি সব নষ্ট করে দিয়েছি শুরু হওয়ার আগে। ইলা আর কিছু বলল না, শুধু ধীরে ধীরে এগিয়ে গেল। আরিয়ানকে ধরতে চেয়েও ধরল না। আরিয়ান পকেট থেকে হাত বাড়িয়ে দিল। এটা দেখে ইলা এগিয়ে গিয়ে আরিয়ানের বুকে মাথা রাখল। আরিয়ান 2 হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। প্ল্যাটফর্মের আলোয় দুজনের ছায়া এক হয়ে গেল। ইলা আরিয়ানের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ। দুজনের চোখেই পানি, এখনো শুকায়নি। ফোনটা এখনো ইলার হাতে। স্ক্রিনে তার ভয়েস কিং এর প্রোফাইল খোলা। ইলার বুকের ভেতরটা যেন ভেঙে পড়ছে, আবার নতুন করে জড়া লাগছে। সে কাপা গলায় ফিসফিস করে বলল। সত্যি আপনি আমার ভয়েস কিং? আমার বিশ্বাস হচ্ছে না। আপনি আমার এত কাছে ছিলেন, অথচ আমি জানতামই না যে আপনি আপনি আমার সেই ভয়েস কিং।
আরিয়ান কোনো উত্তর দিল না, শুধু ইলার মাথায় হাত বুলিয়ে দিল। তার গলাটা ভারী হয়ে গেছে। ইলা হঠাৎ পিছিয়ে গেল, একটু চোখ তুলে আরিয়ানের চোখে তাকালো। চোখ দুটো লাল ফোলা, কিন্তু এবার সেই চোখে ঘৃণা নেই, আছে অসীম কষ্ট, অভিমান আর একটা অদ্ভুত আকাঙ্ক্ষা। ইলা কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আমার ভয়েস কিং, আমি আমি ভেবেছিলাম আপনি হয়তো নরিনকে ভালোবাসেন এখনো, তাই আমি আপনাকে বলেছিলাম আমি আপনার জীবন থেকে চিরতরে চলে যাব। কিন্তু আমি তো জানতাম না আপনি আমায় এতটা ভালোবাসেন। আমি আমি কি করব এখন? আমার মনে হচ্ছে আমি আপনার কাছে অযোগ্য হয়ে গেছি। কথা শেষ করতে করতে ইলা কান্না আর ধরে রাখতে পারল না। সে দু হাতে মুখ ঢেকে কেঁদে উঠল। থরথর করে কাঁপছে পুরো শরীর। আরিয়ান আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল ইলার সামনে। প্ল্যাটফর্মের ঠান্ডা মেঝেতে হাঁটু রেখে হাই দিয়ে ইলার হাত শক্ত করে ধরল। চোখ তুলে ইলার চোখে তাকিয়ে কাঁপা গলায় বলল, আমার তিলবতী। ইলা চমকে উঠল। এই নামটা কেন? এটা আবার কেমন নাম? আরিয়ান কখনো এত নরম গলায় ডাকেনি আগে। আরিয়ান গভীর শ্বাস নিয়ে আবার বলল, তিলবতী, চলেন প্রেম করি। ইলা নিস্তব্ধ, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আরিয়ানের চোখে পানি, কিন্তু এবার সে হাসলো, একটা ছোট্ট ভাঙ্গা হাসি। আমি আর কোনো নাটক করব না, কোনো পরীক্ষা করব না, কোনো লিয়ান, কোনো রাহাত, কোনো কিছু আপনার ধারে কাছেও আসতে দেব না। আমাদের একটা অন্য পৃথিবী হবে, যেখানে শুধু আপনি আর আমি থাকব। আমি আপনার জন্য গাইব, আপনি আমার জন্য হাসবেন। আমি আপনাকে হাসাবো, আমি কান্না করাবো, আবার আমি আপনার কাছে মুছব, আবার আমি আপনার কান্না মুছব। শুধু আপনি আমার রাগ ভাঙাবেন। আমরা ঝগড়া করব, আবার একসাথে থাকব, কিন্তু আর কখনো একে অপরকে হারাতে দেব না। ইলা কাঁদতে কাঁদতে হাসলো আরিয়ানের এমন প্রপোজ শুনে। হাসির সাথে পানি মিশে গেল। ইলাও হাঁটু গেড়ে বসে পড়ল আরিয়ানের সামনে। দুজন এখন একই লেভেলের। ইলা আরিয়ানের গালে হাত রেখে বলল, আপনি জানেন আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার ভয়েস কিং এর থেকেও আমি আমার স্বামীর প্রতি আসক্ত হয়ে গেছি। এই 1 মাসে আপনি আমার মনে বাসা বেঁধে ফেলেছেন। আজ আমি চেষ্টা করেছিলাম চলে যাওয়ার, স্টেশনে এসে ট্রেনে উঠেছিলাম, কিন্তু মনে হচ্ছিল বুকের ভেতরটা খালি হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে ফিরতে চেয়েছিলাম, কিন্তু আমি ভয় পেয়েছিলাম আবার যদি আমার মনটা ভেঙে যায়। আরিয়ান ইলার কপালে নিজের কপাল ঠেকিয়ে দিল। আর কোনো ভুল হবে না লিটল হার্ট, আমি প্রতিজ্ঞা করছি এবার থেকে সব সত্যি বলবো, আর কিচ্ছু লুকাবো না। এখন থেকে শুধু ভালোবাসবো, খুব বেশি ভালোবাসবো। ইলা হঠাৎ আরিয়ানের গলা জড়িয়ে ধরল জোরে, যেন আর কখনো ছাড়বে না। আরিয়ানও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখ বন্ধ। প্ল্যাটফর্মের আলোয় দুজনের ছায়া এক হয়ে গেছে। দূরে দাঁড়িয়ে রাফায়েল আর সামির মুস্কি হাসছে। রাফায়েল ফিসফিস করে বলল, অবশেষে শান্তি। সামির রাফায়েল হেসে তাদের দিকে এগিয়ে আসে বলল, এবার তোদের দুজনের জন্য একটা বড় পার্টি দিতে হবে ভাই। ইলা আরিয়ানকে জিজ্ঞেস করলো, তিলবতী ডাকার কারণ কি একটু বলবেন? আমি তো মায়াবতী শুনেছিলাম ভালোবেসে, কিন্তু তিলবতী এটা আবার কেমন নাম? আরিয়ান ইলার কাছে এসে বলল, আপনি আমার তিলবতী। তো এই যে আপনার আর আমার বাম হাতের বুড়ো আঙুলের সেম জায়গায় আমারও তিল আছে। ও আচ্ছা, এই কারণ। আরিয়ান মাথা ঝাঁকিয়ে না বলল। ইলা কপালে ভাঁজ ফেলল। আরিয়ান ইলার মাথা নিজের মুখের কাছে টেনে এনে কানে কানে বলল, আপনি আমার তিলবতী হওয়ার কারণে আপনার পেটের নিচে ওই বিউটি স্পটের জন্য। ইলা আরিয়ানের এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। আরিয়ান ইলাকে লজ্জা পেতে দেখে হেসে দেয়। ইলা আরিয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তিলবতী বলে আরেকবার ডাকুন না। আরিয়ান হেসে উঠল, নরম গলায় বলল, তিলবতী, আমার তিলবতী। ইলা চোখ বন্ধ করে আরো জোরে জড়িয়ে ধরল। দুজনের মাঝে এখন আর কোনো দূরত্ব নেই, শুধু ভালোবাসা, খাঁটি, নিখাত, অটুট। টাইম স্টিক। প্ল্যাটফর্মের আলোটা এখন আর ততটা ঠান্ডা লাগছে না। ইলা আর আরিয়ান দুজনে হাতে হাত রেখে ধীর পায়ে হাঁটতে শুরু করলো। ইলার চোখ এখনো ভেজা, কিন্তু ঠোঁটের কোণে একটা ছোট্ট নাজুক হাসি ফুটে উঠেছে। আরিয়ানের হাতটা ইলার হাতকে শক্ত করে ধরে আছে, যেন আর কখনো ছাড়বে না। দুজনে হাঁটছে, প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাচ্ছে। কোনো তাড়া নেই, কোনো কথা নেই, শুধু পায়ের শব্দ আর দুজনের নিঃশ্বাসের ছন্দ।
দুজনের মাঝে অদৃশ্য সুতোর মতো জড়িয়ে যাচ্ছে। ইলা অজান্তেই আরিয়ানের হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরল। আরিয়ান মাথা নিচু করে ইলার দিকে তাকালো, চোখে চোখ রেখে মুচকি হাসলো। দূরে দাঁড়িয়ে রাফায়েল আর সামির দুজনেই চুপচাপ দেখছে এই দৃশ্যটা। রাফায়েলের চোখে একটা অদ্ভুত শান্তি, ঠোঁটে হালকা হাসি। সে ফিসফিস করে বলল, দেখ, অবশেষে ওরা দুজন আবার একসাথে। সামির মাথা নাড়ল, গলা ভারী হয়ে এলো। এত ঝড়ের পরও এই মুহূর্তটা দেখার জন্যই তো সব কিছু সহ্য করা যায় ভাই। রাফায়েলের চোখ সামান্য সরু হয়ে এলো, যেন কোনো পুরনো কষ্ট মনে পড়ে গেছে, কিন্তু সাথে সাথেই হাসি ফিরে এলো। আমরা অনেক ভুল করেছি, কিন্তু আজ দেখে মনে হচ্ছে সব ভুলের মাসুল দিয়েও এই মুহূর্তটা পাওয়া গেছে। হাঁটতে হাঁটতে আরিয়ান গান গাওয়া শুরু করলো। এই মন পড়েছে আমার বড় দোটানা, প্রেম বয়ে আনলো হঠাৎ দমকা হাওয়া। এই মন পড়েছে আমার বড় দোটানা, প্রেম বয়ে আনলো হঠাৎ দমকা হাওয়া। এই আশিকি আশিকি করলো কি জাদু হাত, এই আশিকি আশিকি করলো কি জাদু হাত। ইলা হঠাৎ থেমে গেল, আরিয়ানের দিকে তাকিয়ে বলল, এই গান আমার খুব প্রিয় ছিল, আমি সবসময় শুনতাম। আরিয়ান নরম গলায় বলল, জানি আপনি সেই সময় বলেছিলেন আপনার এই গান পছন্দের, তাই তো আমি এই গানটা মনে মনে গাইতাম সবসময়। ইলা চোখ বড় করে তাকালো, তারপর হঠাৎ আরিয়ানের বুকে মুখ গুজে দিল। আরিয়ানও তাকে জড়িয়ে ধরলো। দুজনে দাঁড়িয়ে রইল ঠিক মাঝখানে। চারপাশে লোকজন, ট্রেনের শব্দ, সব কিছু যেন মিলিয়ে গেছে। শুধু আছে গান আর দুটো হৃদয়ের ছন্দ। রাফায়েল সামিরের কাঁধে হাত রেখে বলল, চল আমরা ওদের থেকে বিদায় নেই, ওদের একটু একা থাকতে দেই, আজকের রাতটা ওদের। সামির হেসে বলল, হ্যাঁ, আর কাল থেকে নতুন করে শুরু। এবার কোনো নাটক থাকবে না, যা থাকবে সেই সব ভালোবাসা। রাফায়েল আর সামির ইলা আর আরিয়ানের কাছে এগিয়ে এসে বলল, এবার আমাদের বিদায়ের পালা, তুই ইলাকে নিয়ে বাসায় যা। ভাবি আসি, অন্য কোনো সময় এসে আড্ডা দিব, আজ শুধু আপনাদের দিন। রাফায়েল আর সামিরের সাথে বিদায়ের পর ইলা আর আরিয়ান গাড়িতে উঠল। আরিয়ান স্টারিং ধরে গাড়ি স্টার্ট দিল। রাতের রাস্তা, নির্জন চাঁদের আলো, পুরো পথটা যেন রূপালী হয়ে আছে। ইলা পাশের সিটে বসে একটু হেলান দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। চোখ এখনো সেই ভেজা ভাব, কিন্তু মুখে একটা শান্ত হাসি। হঠাৎ ইলা ব্যাগ থেকে ফোনটা বের করলো। আমি একটা ফোন দিই, পুরি আর হালিমাকে না জানালে ওরা আমার ফোন করে ফেলবে। আরিয়ান মুস্কি হেসে বলল, ওকে, ওদের তো সব শোনানোর আছে। ইলা প্রথমে পরীকে কল দিল। পরী ধরতেই ইলা হালিমাকেও কনফারেন্সে যোগ করলো লাউড স্পিকার অন। ইলা একটা লম্বা শ্বাস নিয়ে বলল, হ্যালো ভন্ডরা, ফাইনালি আমি আমার ভয়েস কিং এর সাথে। ওপাশে দুজন সেকেন্ডের নিস্তব্ধতা, এরপরই যেন বোমা ফাটল। হালিমা চিৎকার করে উঠল, কি কইলি? তুই ভয়েস কিং? তুই কি পাগল হয়ে গেছিস শিলা? এতদিন ধরে আমরা তোকে বোঝাচ্ছি, আর তুই এখন আবার সেই পুরনো পাগলামিতে ফিরে গেলি? আরে বোকাচোদা, তুই কি মাথায় গোবর ভরে রাখিস নাকি? পরী এখনো কিছু বলতে পারছে না, শুধু বলল, মানে কি হয়েছে আবার? হালিমা থামছে না। আরে এই মেয়েটা আবার সেই ভয়েস কিং এর পিছনে লাগছে। এই ইলা, তুই কি জীবনে আর কোনো কাজ নেই? শুধু গলার স্বর শুনে শুনে বারবার পাগল হবি? আরে হারামজাদি, তোর মাথায় কি ঘাস জন্মেছে? ইলা হাসতে হাসতে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান ড্রাইভ করতে করতে হেসে ফেলল। হালিমার গালি শুনে তার মুখে দুষ্টুমি হাসি। ইলা হালিমাকে থামানোর চেষ্টা করল। এ হালিমা চুপ কর, তুই এত চিল্লাস কেন? হালিমা আরো জোরে চিৎকার দিল, চুপ করবো কেন? তুই তো ওই একটা জিনিসই শিখেছিস, জীবনে ভয়েস কিং এর পিছনে ছোটা আর আমার মুখ বন্ধ করা। আর কি পারবি তুই? ইলা এবার ঝাঁঝালো হয়ে উঠল। তোর জন্মই তো হয়েছে আমার কাছে ঝাড়ি খাওয়ার জন্য, এখন চুপ কর, না হলে ফোন কেটে দিব। হালিমা একটু থেমে তারপর আবার বলল, কিন্তু ইলা, সিরিয়াসলি তুই বোঝার চেষ্টা কর, এটা ঠিক করিসনি। তোর আরিয়ান ভাইয়ের কাছে ফিরে যাওয়া উচিত, ও তোকে সত্যিই ভালোবাসে। ইলা বিরক্ত হয়ে বলল,
আচ্ছা দাঁড়া, ভিডিও কল দিই, দেখাই তোদের আমার ভয়েস কিংকে। ইলা ভিডিও কল চালু করলো। ক্যামেরাটা প্রথমে নিজের দিকে, তারপর ধীরে ধীরে আরিয়ানের দিকে ঘুরিয়ে দিল। আরিয়ান ড্রাইভিং সিটে বসে আছে, এক হাত স্টার্টিংয়ে, অন্য হাত ইলার হাত ধরা। সে শুধু মৃদু হেসে বলল, হ্যালো গার্লস। ওপাশে দুজন মৃত্যুর মতো নীরবতা। তারপর হঠাৎ দুজনের একসাথে সিরিয়াসলি বলে চিৎকার করে উঠল। ইলা হাসতে হাসতে ক্যামেরা নিজের দিকে ফিরিয়ে বলল, এই দেখ আমার দুষ্টু বেটা পড়ি, আমার ভয়েস কিং এই সেই আরিয়ান খান শাওন ওরফে মেজর আরিয়ান খান শাওন। পরি এখনো হতবম্ব। মানে আরিয়ান ভাইয়ের ভয়েস কি? কিভাবে? কখন? কেন? হালিমা মাথায় হাত দিয়ে বসে পড়ল যেন। আমার জীবনটা শেষ। আমি এতদিন যাকে ভয়েস কিং বলে গালি দিচ্ছিলাম, সে তো আমাদের আরিয়ান ভাইয়া, জাতির দুলা ভাই। ইলা, তুই আমাকে এই লজ্জা দিলি। আমি তো এখন লজ্জায় মরে যাব। ইলা আর আরিয়ান দুজনেই হাসতে লাগলো। আরিয়ান গাড়ি চালাতে চালাতে বলল, হালিমা, এখন থেকে গালি দেওয়ার আগে একটু চেক করে নিও। হালিমা এখনো অবিশ্বাসের সুরে বলল, ভাইয়া, আমি তো ভাবছিলাম কেন একটা অচেনা লোক, কিন্তু আপনি তো আমাদের বাড়ির লোকই। আর ইলা, তুই আমাকে এত বড় ধাক্কা দিলি। তোর সাথে দেখা হোক খালি। ইলা হাসতে হাসতে বলল, এখন বুঝলি আমার ভয়েস কিং কোনো অচেনা মানুষ না, আমার নিজের স্বামী। পরি এবার হেসে উঠল। ওয়াও, এটা তো সিনেমার চেয়েও বেশি রোমান্টিক। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। হালিমা শেষে হালকা হেসে বলল, যাক, অন্তত শেষটা ভালো হইলো। কিন্তু ইলা, পরের বার যদি এমন কোনো নাটক করিস, আমি তোকে ছাড়বো না আর। ইলা আরিয়ানের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আরিয়ানও হাসলো। গাড়িটা রাতের রাস্তা ধরে বাড়ির দিকে এগিয়ে চলল। ফোনের ওপাশে দু বান্ধবী এখনো হাসছে, গালি দিচ্ছে, আবার অভিনন্দন জানাচ্ছে। আর ইলা আরিয়ানের মাঝে এখন শুধু একটা নীরব প্রতিজ্ঞা, আর কখনো কোনো ভুল বোঝাবুঝি হবে না। গাড়িটা যখন বাড়ির গেটের সামনে থামলো, রাত তখন প্রায় 1:30। চাঁদের আলোয় সাদা কম্পাউন্ড ওয়ালটা যেন হালকা জ্বলছে। আরিয়ান গাড়ি বন্ধ করে ইলার দিকে তাকালো। ইলা এখনো ফোনটা হাতে ধরে আছে। হালিমা পরির সাথে কথা শেষ করে এই মাত্র ডিসকানেক্ট করেছে। সবাই জেগে আছে নিশ্চয়ই। আরিয়ান মৃদু হেসে বলল, জেগে থাকাটাই স্বাভাবিক। আমরা দুজনে হারিয়ে গেছিলাম কয়েক ঘন্টার জন্য। ইলা একটা লম্বা শ্বাস নিয়ে দরজা খুললো। পা মাটিতে পড়তেই বাড়ির মূল দরজা খুলে গেল। দরজার মুখে দাঁড়িয়ে আছে মেহেরাব খান, নাফিসা খান, নোহা, নেহা, পেছনে আরো একজন কাজের লোক। সবার মুখ দেখে বোঝা যাচ্ছে সবাই একই প্রশ্ন করবে। নোহা প্রথম ছুটে এলো, চোখে মুখে দুশ্চিন্তা আর রাগ মিশিয়ে। তোমরা কোথায় ছিলে? আমরা পুলিশে যাবো ভাবছিলাম, তোমাদের ফোন দিচ্ছি, কেউ ফোন ধরো না। নেহা পেছন থেকে বলে উঠল, আর ভাইয়া, তুমি তো তখন তাড়াহুড়ো করে বের হয়ে চলে গেলে, আর কিছুই বললে না। ইলা আর আরিয়ান দুজনই একসাথে হাত ধরে দাঁড়িয়ে আছে। ইলা একটু লাজুক হাসি দিয়ে বলল, সবাই ভেতরে চলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন, আমার পা ব্যথা করছে। সবাই ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে সোফায় বসার আগেই আরিয়ানের মা এগিয়ে এসে ইলাকে জড়িয়ে ধরলেন, চোখে পানি। তুই ঠিক আছিস তো মা? কোথায় ছিলি এতক্ষণ? তুই যাওয়ার পরে আরিয়ান এভাবে চলে গেল। আমি ভেবেছি তোর কিছু হয়ে গেছে। ইলা আরিয়ানের মায়ের পিঠে হাত বুলিয়ে বলল, আমি ঠিক আছি আম্মু, একটু ভুল বুঝেছিলাম আপনার ছেলেকে, ভেবেছিলাম সব শেষ, তাই চলে যাচ্ছিলাম, কিন্তু যেতে পারিনি আমি আপনাদের টানে। আরিয়ানের বাবা গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তুই আরিয়ান এত কেয়ারলেস কিভাবে হতে পারিস? এতবার ফোন দিচ্ছি, ফোন ধরিস না কেন? আরিয়ান মাথা নিচু করে বলল, আব্বু, একটু ঝামেলা ছিলাম, তাই বুঝতে পারিনি। আর কখনো এমন হবে না, প্রতিজ্ঞা করছে। নোহা আর থাকতে পারল না। নেহা হাত তুলে বলে উঠল, এইসব ড্রামা বাদ দাও ভাই, সোজা কথা বলো, কি হয়েছে, কি কাহিনী হয়েছিল সেটা বলো। আমার মাথা ঘুরছে এখনো বিকেল থেকে। ইলা হেসে ফেললো। তারপর ধীরে ধীরে সব খুলে বলতে শুরু করলো। রাফায়েল কিভাবে সত্যিটা বলল, টিকটক আইডি, শাওনের পোস্ট, আরিয়ানের সেই ক্যাপশন। ইলা ফুল। নেহা মুখে হাত দিয়ে বলল, ও মাই গড, এটা তো পুরো বইয়ের মতো লাগছে। এখন বিশ্বাস করতে পারছি না। মানে তুমি বলছো যে যাকে তুমি পাগলের মতো ভালোবেসেছিলে সে আমাদের আরিয়ান? আরিয়ান হেসে বলল, হ্যাঁ আম্মু,
এটা নিয়ে একটু ঝামেলা চলছিল, তাই আমরা সব ঠিক করে নিলাম। আরিয়ানের মা এবার সবার দিকে তাকিয়ে বললেন, এখন যা হয়েছে হয়েছে, আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন। এখন থেকে আর কোনো লুকোচুরি নেই, বুঝলি দুজনেই? ইলা আর আরিয়ান দুজনেই মাথা নাড়ল। আরিয়ানের বাবা শেষে একটা লম্বা শ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, এখন খাওয়া করে সবাই ঘুমা। আজ থেকে আবার নতুন করে পথ শুরু কর। আর হ্যাঁ, কাল সন্ধ্যায় সবাই মিলে একটা ছোট করে দোয়া খাওয়া দাওয়া করব। এই ঝড়ের পর একটু শান্তি তো দরকার। কথা শেষ করে মেহেরাব নিজের রুমে চলে গেল। নোহা উঠে দাঁড়িয়ে ইলার কানের কাছে ফিসফিস করে বলল, ভাবি, আমরা কি রুম সাজাবো নাকি আবার নতুন করে? ইলা নোহার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। দুষ্টু খালি ফাজলামো না। আরিয়ান ইলার হাত ধরে আস্তে আস্তে নিজের রুমের দিকে এগোলো। পেছন থেকে নাফিসা খান বলল, কি রে, খাওয়া দাওয়া করে নে। আরিয়ান পেছনে ঘুরে বলল, আম্মু আগে ফ্রেশ হয়ে নেই, তারপরে খাবো, তুমি ঘুমাও। আরিয়ান ইলাকে নিয়ে রুমের ভেতরে গেল। ইলার চুল ঠিক করে দিয়ে বলল, এবার থেকে শুধু সত্যি ভালোবাসা থাকবে, আর কোনো মায়াচাল থাকবে না। ইলা চোখ বন্ধ করে বলল, প্রমিস? প্রমিস তিলবতী। আব্বু তো বললো নতুন করে সব শুরু করতে, তাহলে কি? ইলা আরিয়ানের কথা শুনে কাশতে শুরু করে দিল। আরিয়ান ইলার এই অবস্থা দেখে আরিয়ান ইলার হাত ছেড়ে দিয়ে বলল, আমি ফ্রেশে আসছি, তুমি বসো ইলাফুল। ইলা মাথা নাড়ল, বিছানার কোনায় বসে পড়ল, পা দুটো ঝুলিয়ে দিল। আজকের সারা দিনের ঘটনা মনে পড়তেই চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল। বুকের ভেতরটা এখনো একটু কাঁপছে, কিন্তু এবার কষ্টের জন্য না, একটা অদ্ভুত শান্তি আর লজ্জার মিশেল। 15 মিনিট পরে বাথরুমের দরজা খুলে আরিয়ান বেরিয়ে এলো। কালো ট্রাউজারটা কোমরে জড়ানো, চুল এলোমেলো, পানির ফোঁটা গড়িয়ে পড়ছে কাঁধ বেয়ে, শরীরে হালকা শাওয়ারের জেলের স্মেল। ইলা আরিয়ানের দিকে চোখ তুলতেই চমকে উঠল। দ্রুত চোখ সরিয়ে নিল। ইলার গাল দুটো লাল হয়ে গেল। আরিয়ান মুস্কি হেসে বিছানার কাছে এসে দাঁড়ালো। কি হলো, এমন করে তাকাচ্ছ কেন ইলাফুল? কিছু না, আপনি তাড়াতাড়ি জামা পরে নিন। আরিয়ান হাসি চেপে বলল, আজ অনেক গরম লাগছে, তাই কাপড় পরার ইচ্ছে করছে না। ইলা আরো লজ্জা পেয়ে মুখ নিচু করলো, হাত দিয়ে চোখ ঢেকে ফেলল। ফাজলামো করবেন না, তাড়াতাড়ি জামা পরে নিন। আরিয়ান বিছানায় বসে পড়ল ইলার পাশে, খুব কাছে। ইলা একটু পিছিয়ে যেতে চাইল, কিন্তু আরিয়ান হাত বাড়িয়ে তার কোমর ধরে টেনে নিল। পালাবে কোথায় তিলবতী? আজ তো সব কথা খোলাখুলি হয়ে গেছে, এখন লজ্জা পাচ্ছ কেন? আগে তুমি নিজ ইচ্ছায় আমার হতে চেয়েছিলে, এখন না হয় আমি আমার মতো করে নেই। ইলা কাঁপা গলায় বলল। আপনি এভাবে বললে আমার লজ্জা লাগে তো। আরিয়ান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, লজ্জা লাগলে তো আরো ভালো, তোমার এই লাল গাল দুটো দেখতে আমার খুব ভালো লাগে জানো। ইলা দু হাতে মুখ ঢেকে ফেলল। প্লিজ থামুন না, আমার লজ্জা লাগে। আরিয়ান হাসতে হাসতে তার হাত সরিয়ে নিল। ইলার চোখের দিকে তাকিয়ে বলল, এতদিন তোমাকে কত কষ্ট দিয়েছে, এখন একটু কম্পেনসেট করতে দাও না। কিভাবে? আরিয়ান একটু থেমে তারপর নরম গলায় বলল, এভাবে তোমাকে কাছে রেখে, তোমার চুলে হাত বুলিয়ে আদর করে, তোমার কপালে চুমু খেয়ে। ইলা চুপ করে রইল, চোখ নিচু, কিন্তু ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠেছে। আরিয়ান তার চিবুক ধরে মুখ তুলল। দেখো আমার দিকে ইলাফুল। ইলা ধীরে ধীরে চোখ তুলল। আরিয়ানের চোখে এখন আর কোনো দুষ্টুমি নেই, শুধু গভীর ভালোবাসা। তুমি জানো না ইলাফুল, তোমার এই লজ্জা পাওয়া মুখটা দেখলে আমার মনে হয় পুরো দুনিয়াটা থামিয়ে দিয়ে শুধু তোমাকে দেখে। ইলা আর পারল না, লজ্জায় তার গলা আটকে গেল। সে আরিয়ানের বুকে মুখ গুজে দিল। আরিয়ানের ভেজা চুল থেকে পানির ফোঁটা তার গালে পড়ছে। আপনি খুব খারাপ। আরিয়ান হেসে উঠল, তারপর ইলাকে শক্ত করে জড়িয়ে ধরল। খুব খারাপ, কিন্তু শুধু তোমার জন্য খারাপ, আর কারোর জন্য না। ইলা মুখ তুলে তাকালো, চোখে চোখ রেখে বলল, প্রমিস করুন আর কখনো আমায় এত কষ্ট দেবেন না। আরিয়ান তার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, প্রমিস, আমার তিলবতীকে আর কখনো এক ফোঁটা চোখের পানিও ফেলতে দেব না। ইলা চোখ বন্ধ করলো। আরিয়ানের বুকে মাথা রেখে চুপ করে রইল। রুমের ভেতর শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ পর আরিয়ান ফিসফিস করে বলল, জানো, তোমার পেটের ওই নিচের ছোট্ট তিলটা না আমার বারবার দেখতে মন চায়।
ইলা আরিয়ানকে ধাক্কা দিয়ে সরে গেল, লজ্জায় চিৎকার করে উঠল। বজ্জাত বেড়া পড়ি। আরিয়ান হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল, হাত বাড়িয়ে ইলাকে টেনে নিল। আরে রাগ করো না, আমি তো শুধু বলছি তুমি আমার সবচেয়ে সুন্দর জায়গা। ইলা তার বুকে মাথা রেখে আবার লুকিয়ে পড়ল, কিন্তু এবার হাসি চেপে রাখতে পারল না। আপনি সত্যিই পাগল। ইভেন সোশ্যাল মিডিয়া থেকেও বেশি দুষ্টু, বাস্তবে বেশি। হ্যাঁ, শুধু তোমার জন্য পাগল, চিরকালের জন্য। দুজনে এভাবেই জোরাজোরি করে শুয়ে রইল কিছুক্ষণ। ইলা আরিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আরিয়ান নিজের ল্যাপটপ কাছে নিয়ে আধশোয়া হয়ে কিছু দেখা শুরু করলো। ইলা ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে পেছন ফিরে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি শাওয়ার নিয়ে আসছি, ঘুমাবেন না কিন্তু? কিছু খাননি, আবার মেডিসিনও নেননি? আরিয়ান ল্যাপটপ থেকে চোখ নামিয়ে ইলার দিকে তাকালো। আরিয়ান দুষ্টু হাসি দিয়ে বলল, তোমাকে ছেড়ে ঘুমাবো কি করে আমার তিলবতী? ইলা আরিয়ানের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ওয়াশরুমে ঢুকে গেল। কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে শাওয়ারের পানির শব্দ ভেসে আসলো, সাথে হালকা গুনগুন করে ইলা মনে মনে গান গাইছে। আরিয়ান ল্যাপটপ স্লিপ করে দিয়ে চোখ বন্ধ করে শুয়েছে। হঠাৎ আচমকা এক তীক্ষ্ণ চিৎকারে আরিয়ানের চোখ খুলে গেল। ইলা চিৎকার করছে। আ আ আ